নমস্কার। ডিভাইড অ্যান্ড রুল, দেহ, সমাজ, আরজি কর, সন্দীপ ঘোষ, এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কেন এই দেহ দিয়ে শুরু করেছিলাম এই ভিডিওটি। মানব দেহ নিয়ে কিভাবে আমাদের দেহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তো বিচ্ছিন্নভাবে কি ফাংশন করে না, অথচ তাদের বিচ্ছিন্ন করে দিয়ে যে চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে, নাক কান গলা, কার্ডিওলজি, নেফ্রোলজি, ইউরোলজি, এতে করে কি মানব দেহের হোলিস্টিক চিকিৎসা, যেটা আদিকাল থেকে মানুষের মঙ্গলের জন্য যে চিকিৎসা ব্যবস্থা কথা বলা হয়েছিল, সর্বদেশেই সর্বকালেই সেই এথিক্যাল কোড, সেই মঙ্গলের চিন্তাভাবনা রক্ষিত হচ্ছে না। কারণ এই ডিভাইড অ্যান্ড রুলের উদ্দেশ্যই হচ্ছে হোলিস্টিক বিষয় থেকে নিজেকে সরিয়ে নিয়ে, আপনাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে অসুস্থ করে তোলা, একদিকে সমাজ, অপরদিকে দেহ। তো সেই বিষয়টি আমি আগের ভিডিওতে বলেছি। এই ভিডিওতে কি বলবো, বাকি বিষয়টি রাজনৈতিক দলকে ব্যবহার, আরজি কর এবং সন্দীপ ঘোষ। আসুন আমরা আগে দেখে নিই বর্তমানে কি ঘটছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানি যে জুনিয়র ডাক্তারেরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন। একটি দাবি ছিল লাইভ স্ট্রিমিং করতে হবে সমস্ত আলোচনাটিকে, তাদের দাবি দেওয়া ইত্যাদি নিয়ে যে আলোচনা হবে। তো মুখ্যমন্ত্রী তাতে রাজি হননি। প্রথম দিকে 30 জন ডাক্তারের একটা তালিকা দেওয়া হয়েছিল যারা এই আলোচনায় মুখপাত্র হিসেবে থাকবেন মাননীয়ার সাথে মুখোমুখি। তো পরবর্তীকালে সেটা মুখ্যমন্ত্রী বলেছেন 30 জন নয়, 15 জন। তো যদ্দূর আমি জানি এই মুহূর্তে সেই ডেলিগেশন, ডাক্তারদের ডেলিগেশন মাননীয়ার বাড়িতে উপস্থিত হয়েছেন আলাপ আলোচনার জন্য। ইতিমধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে মাননীয়ার স্বয়ং ধর্নাস্থলে গিয়েছিলেন। জুনিয়র ডাক্তারদের যে 33-34 দিনের যে কর্মবিরতি এবং আন্দোলন চলছে, সেখানে তিনি সশরীরে গিয়েছিলেন। এটা জানার পরে অবশ্য শিক্ষকরা বলছেন, ইস, আমাদের বেলায় এলো না। তো যাই হোক, যেমন গুরুত্ব আর কি, গুরুত্ব অনুসারে ব্যাপারটা বুঝতে হবে। তো সেইখানে তিনি গিয়ে কি বলেছেন, আজকে বলেছেন তিনি রাতে ঘুমোতে পারেননি এবং তিনি এই আন্দোলন প্রতিবাদকে কুর্নিশ জানান। তিনিও এরকম অনেক আন্দোলন করেছিলেন ছাত্রাবস্থায়, তার মনে পড়ে গেল। কি খেলাটা খুব জমে উঠেছে না? সুপ্রিম কোর্টের কিন্তু ইতিমধ্যেই পর্যবেক্ষণ আছে যে আন্দোলনকারীদের কর্মস্থলে ফিরে যেতে বলা হয়েছে, তারা মানছেন না। অবশ্যই গণতান্ত্রিক দেশ, প্রতিবাদ করছেন। মনে পড়ে সিঙ্গুরে 26 দিন অনশন, ইচ্ছে করলেই বুদ্ধদেব বাবু সেই অনশনকে ভাঙতে পারতেন, তুলে দিতে পারতেন, সেই ক্ষমতা তা ছিল, কিন্তু তিনি করেননি। তিনি চালিয়ে যেতে দিয়েছেন। কেন বলে দিতে হবে? ক্ষেত্রটা প্রস্তুত করতে হবে প্রভুদের জন্য। রাজনৈতিক দলের একটা সীমা আছে শাসনের, একটার পরে আরেকটা আসবে, তাদের পালা ঠিক হয়ে থাকে, ঠিক আছে, একটা মেয়াদ থাকে। সিপিএম তথা এই বামপন্থী দলগুলোর জন্য 34 বছর যথেষ্ট ছিল। তার মধ্যে যারা যতটা ভালো, যতটা সর্বনাশ করার করে দিয়ে গেছেন, তাদের চলে যেতেই হতো। তারপরে মাননীয়া এসেছেন। বুঝতেই পারছেন মিডিয়ার কত হাইপ ছিল, এবং সেক্ষেত্রে মিডিয়া তো পেড মিডিয়া, জানেন কারা প্রমোট করেছিল মাননীয়াকে, বলে দিতে হবে, সেই আন্তর্জাতিক শক্তি। আর এখানে তো ফার্মালবি তার প্রধান মুখ এই মুহূর্তে। তো তার কার্যকালও তো একদিন শেষ হবে। এই নিয়ে আমার পোস্ট আছে, আজকেই ফেসবুকে আরও একবার দিয়েছি, 2022 সালে লেখা। এবার নতুন সাবান,
সাবানটা একই কোম্পানি বানাচ্ছে, জানেন তো? হিন্দুস্তান লিভারেরই কত রকম সাবান আছে, ভিন্ন ভিন্ন গন্ধ, গেট আপ, প্যাকেজিং, মোড়ক, কিন্তু সাবানটা বানাচ্ছে একই কোম্পানি। আপনি একটা সাবান পছন্দ হচ্ছে না, গন্ধ ভালো না, ভাল লাগলো না, বা একঘেয়েমি মনে হলো, আরেকটা সাবান কিনে নিয়ে এলেন, ভাবলেন বা এই তো এটা নতুন সাবান, কিন্তু আসলে একই কোম্পানি বানাচ্ছে, ভেতরের মালপত্র একই আছে, আপনি সেটা ভাবছেন না। ব্যাপারটা এই রকমই আর্থসামাজিক ক্ষেত্রে। আসুন দেখে নিই, পর্যবেক্ষণ রাখি, আপনাদের একমত হতে হবে তার কোনো মানে নেই, আমি ভাবনার রসদ দিচ্ছি মাত্র। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন সিভিক সঞ্জয় বলে তাকে বা দেখা হচ্ছে, সঞ্জয় সিভিক পুলিশ। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সন্দীপ ঘোষ, দুজনেই স দিয়ে নাম, বেশ ভালো কথা। সারেগামার যে স্ক্রিপ্ট তাতে স দিয়েই শুরু হয়েছে। তো এইখানে সিভিক সঞ্জয় নিয়েও খবর আসছে দেখবেন, আবার এদিকে সন্দীপ ঘোষকে নিয়েও খবর আসছে মিডিয়ায়, বেশ মশলাদার খবর আসছে। পাশাপাশি আবার এই আন্দোলনের খবরও আমরা দেখতে পাচ্ছি। সিভিক সঞ্জয় নাকি জেলে গীতা পড়তে চাইছেন, সেটা নিয়েও খবর এসেছে। আপনারা ও নিয়ে বেশ মজা পেয়েছেন, ব্যস্ত থেকেছেন, কমেন্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, ওরা ওটাই চাইছে। আপনারা মজা করুন, বিদ্রুপ করুন, আলটিমেটলি বিচার টিচার কিছু হবে না, বহু আগেই বলেছে। সব লোপাট করে দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে শাসক দল একা লোপাট করেছে, বিরোধী দল যারা আন্দোলনের প্রধান মাথা, সবাই সব কিছু জানেন, কিছুই হবে না। আসল উদ্দেশ্য তো চিকিৎসা ব্যবস্থার বেসরকারিকরণ, সেদিকেই তো যাচ্ছে সব কিছু, এক এক করে আসছে। একটু ধৈর্য ধরে শুনতে হবে। এই যে ধরুন, সিভিক সঞ্জয়কে না হয় ধর্ষণের জন্য গ্রেপ্তার করা হয়েছে, খুনের জন্য গ্রেপ্তার করা হয়, যদিও তার কোনো প্রমাণ নেই, কিছুই নেই। আমি আগের ভিডিওগুলোতে বলেছি, শুনবেন। যারা নতুন এই ভিডিওতে এসছেন তাদের জন্য বলছে, তবেই পরিষ্কার হবে। আর একজনের পক্ষে যে ঘটনাটা ঘটানো সম্ভব হয়নি, এই অত্যাচার যেরকম ক্ষতস্থান পাওয়া গেছে বাইরে ভেতরে, এক্সটার্নাল ইন্টারনাল, একজনের পক্ষে সম্ভব নয়, আরও সেখানে রোগ রয়েছে। যদিও আমরা জানি এসব ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না, যায় না। সাধারণ লোকজন বিড়ি সিগারেট খাচ্ছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, বা একটু ছোটোখাটো অপরাধ করছে, সেগুলো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। কিন্তু এইসব রাঘব বোয়ালরা যখন বড়সড় কাণ্ড ঘটান, তখন সেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না, এখানেও পাওয়া যায়নি। সুতরাং ওই একজনই সুপ্রিম কোর্ট তারিখের পর তারিখ দিতে থাকবে, দেখবেন মিলিয়ে নেবেন। সিবিআইও বলবেন আমরা চেষ্টা করছি। আর পাশাপাশি আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি একজন কর্তা ব্যক্তি আরজি করের সর্বোত্তম কর্তাই বলা যেতে পারে আর কি, মানে প্রশাসনিক দিক থেকে দেখতে গেলে সন্দীপ ঘোষ। তিনি কি ধর্ষণের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বা খুনের জন্য? না 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 না, আসল উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যে ঘোলা জলে মাছ ধরতে হবে, শাসকরা ঘোলা জলে রুই কাতলাগুলো ধরে, এই রুই কাতলাই হচ্ছে এখন বেসরকারিকরণের সবচেয়ে বড় জায়গা। তো এই প্রক্রিয়াতে সন্দীপ ঘোষকে ধরা হয়েছে দুর্নীতির জন্য, আদৌ ধর্ষণ খুনের জন্য নয়। সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে তার শ্যালিকার বাড়ি থেকে পরীক্ষার, এই যে পড়ুয়ারা রয়েছে, যারা এমবিবিএস পড়ুয়া রয়েছে মেডিকেল কলেজে, শুধু আরজি করে নয়, সমস্ত মেডিকেল কলেজেই নাকি চক্র চালাতেন এই সন্দীপ ঘোষ, এবং অর্থের বিনিময়ে পাশ করিয়ে দিতেন। শুধু পাস মার্কের জন্য দিতেন 2 লক্ষ বা এরকম টাকা, আর অনার্স মানে ভালো নাম্বারের জন্য 4 থেকে 5 লক্ষ টাকা, কখনো কখনো আরও বেশি। তো কী করতে কী খবরে প্রকাশ পাওয়া যাচ্ছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। কি না, যারা এইসব কাণ্ডকীর্তিতে মাধ্যমে যারা পাশ করতে চাইছেন, তাদেরকে শুধু ওই নাম আর খাতায় নাম আর রোল নাম্বার লিখে আসতে হতো, খাতা ফাঁকা থাকতো, সন্দীপ ঘোষের লোকজন লিখে দিত। এইভাবে যে ডাক্তাররা বেরিয়ে গেছে বছরের পর বছর, কী বুঝলেন, তারা অপদার্থ,
তাদের কাছে আপনি এটি কেন যাবেন? অর্থাৎ সরকারি হাসপাতালে পড়ুয়া ডাক্তার মানেই ঢুকে গেল সন্দেহ, ঘুষ দিয়ে পাশ করা, ছি ছি, জীবন বিপন্ন হবে। খেলাটা বুঝে যাচ্ছেন? বোঝা যাচ্ছে তো? শিক্ষকদের মতো, শিক্ষকরাও ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, সেটা প্রমাণ হয়ে গেছে। মানে প্যানেলের পর প্যানেল ক্যান্সেল। তাই তো ওখানে মানিক ভট্টাচার্যকে পাওয়া গেছে, ওখানে পার্থ চ্যাটার্জিকে পাওয়া গেছে। খেলাটা একরকম, ছকটা মিলে যাচ্ছে না। ওখানে পার্থ চ্যাটার্জির বান্ধবীকে পাওয়া গেছে, সেখানে সব প্রচুর টাকা উনি সাজিয়ে রেখেছিলেন যাতে করে ইডি এসে, সিবিআই এসে বা এইসব কর্তৃপক্ষরা এসে সেই টাকা বাজেয়াপ্ত করেন এবং ছবি দেন মিডিয়ায়, এবং আমরা সেগুলো দেখে আহারে কি বড় দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে, আমরা গদগদ হয়ে যাই। আসল খেলা যারা পুতুল নাচাচ্ছে তাদেরকে তো দেখতে পাই না। আমরা সারফেস লেভেলের পুঁটি মাছ, সারফেস লেভেলের পুঁটি মাছ। একই রকমভাবে এখানে শালিকার বাড়িতে কি পাওয়া গেছে? উত্তরপত্র পাওয়া গেছে। এই যে সব পরীক্ষার উত্তরপত্র তার লোকজন লিখে দিত আর কি পাস করানোর জন্য, তো সন্দীপ ঘোষের শালিকা আবার সেগুলো যত্ন করে রেখে দিয়েছেন উত্তরপত্রগুলো। ভাবুন, হ্যাঁ, সব শুধু আরজি কর নয়, সব সরকারি হাসপাতাল। মানে বুঝতেই পারছেন সরকারি হাসপাতালের চিকিৎসক মানে কীরকম। ওখান থেকে পাস আউট হয়ে গেলে আর ভরসা করা যাবে? কোটি কোটি টাকা দিয়ে বেসরকারি হাসপাতালে যেসব পড়ুয়া ভর্তি হয় তারাই ঠিকঠাক পরীক্ষা দেয় এবং তারাই আসল মেধাবী, এটাই তো প্রমাণ হচ্ছে না? ওখানে তো দুর্নীতি কিছু হয় না, টাকা দিলেই হয়ে যায়। কি মুশকিল রে বাবা, ঘুরিয়ে তো একই হলো। ওখানেও মেধা লাগে না, টাকা দিয়েই ভর্তি হওয়া যায়, তাই তো? ব্যাপারটা ওই রকমই, টাকা দিলেই কোটি টাকার ব্যাপার আর কি। তারপরে আর কি লাগে বলুন? এখানে নয় খেপে খেপে টাকা দিচ্ছে ওরা পাস করার জন্য। ব্যাপারটা তো আমার কাছে একই রকম লাগছে। কিন্তু ওই যে সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে সরকারি ব্যাপারটা যে কত দুর্নীতি পরায়ণ সেটা তো ইতিমধ্যেই সামনে এসে গেছে। শিক্ষকদেরকে সামনে নিয়ে ঘুষখোর শিক্ষক, তো একই রকমভাবে ঘুষখোর চিকিৎসকের ব্যাপারটা ঢুকে গেল, 16 কলা পূর্ণ। এদিকে মাননীয়াও কিন্তু খেলাটা খেলছেন, কারণ ওরিও তো থাকতে হবে, ওনাকেও টিকে আরও কিছুদিন। তবে হ্যাঁ, সময় হয়ে আসছে, আমি বহু আগেই বলেছি। আগের দল এবং তারা সঙ্গে যারা ছিল আর কি, যে জোট আর কি, বামপন্থী জোট, তারা 34 বছর কাটিয়েছে। সময় বদলেছে, তাদের দরকার ছিল তাদেরকে 34 বছর রাখার, বাংলার কলকারখানা মাঝারি শিল্পকে ধ্বংস করবার জন্য, যাতে করে মনোপলি প্রতিষ্ঠিত হয়। সেটা কাজ হয়ে গেছে, তারা কাজ করে ফেলেছে। সময় লেগেছিল, তার জন্য প্রচুর বন্ধ করতে হয়েছে, মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম করতে হয়েছে। কিন্তু এখন তো খুব তাড়াতাড়ি হচ্ছে না, কারণ এখন তো নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়া সুবিধে হচ্ছে। সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ, শিক্ষকরাও তাদের ফাঁদে পা দিয়ে ফেলেছেন, এবার চিকিৎসকরাও। তাই এবার 34 বছর লাগবে না। কত বছর হয়েছে? 2011 থেকে ইতিমধ্যেই 11-11-22, আর এদিকে 2 বছর, তাই তো? তার মোটামুটিভাবে হিসেবটা করে নিন, 11 থেকে 24, 13 বছর তো হয়েই গেল, তাই তো? তো আবার 26-এ ইলেকশন আছে, তাহলে কত হবে? 13 আর 2-এ 15। অনেকটা না? বর্তমানকালের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, যখন আমরা ডিজিটাল প্রোগ্রেসে চরম জায়গায় পৌঁছে গেছি, এআইয়ের যুগে চলে গেছি, রোবোটিক্সের যুগে চলে এসেছে, তখন আর কি 34 বছর লাগে না। সুতরাং তবে হ্যাঁ, ব্যাপারটা বিশ্বাসযোগ্য করতে হবে, তো ধাপে ধাপে এগোতে হবে। চট করে বদলে গেল বাংলাদেশের মতো, এখানকার লোকজন আবার একটু অন্যরকম, তো সবাই তো একভাবে সব জায়গায় হয় না। আর বাংলাদেশ একটা রাষ্ট্র, সেখানে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীকে দিয়ে কাজ করানো যায়, এটা একটা রাজ্য। সুতরাং এখানে একই পদ্ধতিতে চলবে না, সময় নিতে হবে, মিডিয়াকে কাজে লাগাতে হবে, মানুষের মধ্যে একটু একটু করে ব্যাপারগুলোকে ঢোকাতে হবে, ব্রেন ওয়াশ করাতে হবে, বোঝাতে হবে এই দলটা চলে গেলেই আবার পরের যে দল আসবে তারা খুব ভালো কাজ করবে। ধন্য আশা কুহকিনী। এই কারণেই তো রাজনৈতিক দলগুলোকে ওরা তৈরি করেছে, ওরা ফান্ডিং করে চলেছে, তাই তো? তাহলে এবার দেখুন কি হবে। জুনিয়র ডাক্তাররা মাননীয়ার সঙ্গে আলোচনায় বসছেন কি নিয়ে? সুপ্রিম কোর্টে তাড়াতাড়ি যাতে করে আদেশ আসে তার জন্য। এটা কি ছেলে খেলা? সুপ্রিম কোর্টে ব্যাপারটা চলে গেছে, সিবিআইয়ের হাতে চলে গেছে,
তাহলে জুনিয়র ডাক্তাররা এখন কিসের দাবি জানাবেন? কি প্রমাণ লোড হয়ে গেলে আবার প্রমাণ তৈরি করা যায়? যায় না। তাহলে দাবি দাওয়া করবেন কিসের? লিখে রাখুন, এমন এমন দাবি দাওয়া করবেন ওরা, কর্মক্ষেত্রে বলুন, সরকারি হসপিটালের ক্ষেত্রে বলুন, যে দাবি দাওয়াগুলো মাননীয় মেনে নিলে, বা নেবেনই তো বটেই, আলটিমেটলি নিতেই হবে, প্রভুদের তেমনই নির্দেশ, তার ফলে বেসরকারিকরণ আরও বেশি এগিয়ে যাবে, পিপিপি মডেল চলে আসবে, এবং বেসরকারি হাসপাতাল বা ফার্মা কোম্পানি যেগুলো চালায় আর কি সরাসরি, তাদের মুনাফা আরও নিশ্চিত হবে, এবং বেসরকারিকরণ, সরকারি স্বাস্থ্য বিভাগের বেসরকারিকরণ আরও একটা ধাপ এগোবে এবং চরম পর্যায়ের দিকে চলে যাবে। এই দাবি দাওয়াগুলো নিয়েই তারা আসবে, মিলিয়ে নেবেন আমার কথা। কারণ এই আলোচনার মাধ্যমে তো নির্যাতিতার বিচার হবে না, হবে কি? বিচার তো আদালত করবে। এটা কি মিডিয়া ট্রায়াল নাকি জনতার ট্রায়াল? তাহলে এই আন্দোলনটা কেন জিইয়ে রাখা হয়েছে? আন্দোলন করে কি সুপ্রিম কোর্টের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে মিডিয়া ট্রায়াল দিয়ে? সেটাও তো গ্রহণযোগ্য নয়। ধনঞ্জয়ের ব্যাপারটা আমরা জানি, সেখানে মিডিয়া ট্রায়াল গিয়ে একটা নিরপরাধ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। সেটা কি আমরা সেখান থেকে কি আমরা শিখব না? শিখব। আর আপনারা ভাবছেন যে আন্দোলন হচ্ছে, জনসমর্থন আছে এখন, খুব জনসমর্থন আছে? না, মনে করানো হচ্ছে মিডিয়াকে দিয়ে, সোশ্যাল মিডিয়াকে দিয়ে খুব জনসমর্থন আছে এই আন্দোলনের প্রতি। নেই। আমি গ্রাউন্ড লেভেলে ঘুরেছি, ঘোরা মানুষ, আমি দেখেছি জনসমর্থন নেই। ওগুলো কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে। এতে মাননীয়ও আছেন। এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের খেলা। আসল লক্ষ্য হচ্ছে চিকিৎসা ব্যবস্থার বেসরকারিকরণ। তা আপনারা আমাকে যাই বলুন, নিন্দুক বলুন, ব্যক্তিগত আক্রমণ বলুন, আমি যা সত্য মনে করি সেটাই বলি। তবে কি, যে চিকিৎসা ব্যবস্থা ওরা ভাঙছে, সরকারি ব্যবস্থার কথা বলছে, সেটা ওরাই কিন্তু করেছে। মানুষের ব্রেন ওয়াশ করে চিরাচরিত যে চিকিৎসা পদ্ধতি, সেটা আয়ুর্বেদী বলুন বা অন্যান্য যে বিষয়গুলো যা হোলিস্টিক চিকিৎসার কথা বলে, হোমিওপ্যাথি বলুন, সেখান থেকে মানুষকে সরিয়ে নিয়ে গিয়ে ফার্মা কোম্পানির দাস বানানোর জন্য এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ওরা প্রমোট করেছিল, চিকিৎসক নিয়োগ করেছিল। যেমন এই মুহূর্তে 1 লক্ষ সরকারি চিকিৎসক আছেন। তাদেরকে এমন একটা অভ্যেসের মধ্যে জন্ম দেওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জনগণের মধ্যে এমনভাবে এই ফার্মা কোম্পানি বা তথাকথিত লাভজনক, মুনাফাদায়ক মডার্ন মেডিসিনের ভূতটাকে চাপিয়ে দেওয়া হয়েছে যে এখন বেসরকারিকরণটা সুবিধে হবে, যাতে করে মানুষ ঘটিবাটি বেচেও ওই যে ব্রেন ওয়াশ হয়ে গেছে ওটাই সেরা চিকিৎসা ব্যবস্থা, ওর দিকে ছুটবে, লাভটা নিশ্চিত হবে। এটা যদি আগে হতো, ধরুন 20 বছর আগে হতো, 30 বছর আগে হতো, বা 40 বছর আগে হতো, মানুষের এই করোনা প্যান্ডেমিক তখনও আসেনি, মানুষের মধ্যে এই তথাকথিত বিজ্ঞান চেতনা, যাকে এই তথাকথিত মার্ক্সবাদী দলটি, এই বিজ্ঞান, এই ফার্মা বিজ্ঞান বলুন আর এই জায়নিস্ট বিজ্ঞান বলুন, তাকে প্রমোট করে এই মার্ক্সবাদী দলটি, বিজ্ঞানের মুখ হিসেবে নিজেদেরকে তুলে ধরে, এবং মিডিয়াও সেভাবে তাদেরকে সঙ্গ দেয়। একই রকম, এই একই খেলা। তো সেটা কিন্তু তখন সম্ভব হতো না। এখন কিন্তু মানুষের মধ্যে এমনটাই এই ওষুধের প্রতি মোহ তৈরি করে দেওয়া হয়েছে, পাশাপাশি করোনার অমৃত গুঁজে দিয়ে মানুষকে এতটাই অসুস্থ করে দেওয়া হয়েছে, সবাই তো আর হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকে চলে যাচ্ছে না। কিডনির সমস্যা থেকে শুরু করে, অ্যালার্জি থেকে শুরু করে, ক্যান্সার থেকে শুরু করে, টার্বো ক্যান্সারও বলা হচ্ছে, এমন অবস্থা, সময় দিচ্ছে না। বিভিন্ন রকমের সমস্যা এতটাই বেড়েছে যে এখন আর ওই প্রাকৃতিক সেরকম চিকিৎসকও এখন নেই। আর এই ফার্মা কোম্পানির যে মারাত্মক বিষক্রিয়া ঢুকে গেছে শরীরে, সেইখান থেকে চটজলদি মুক্তি পেতে গেলে, আর মানুষের চেতনাও নেই, তো তারা কোথায় যাবে? এখন কোথায় যাবে? বেসরকারি হলেও যেতেই হবে, ঘটিবাটি বেচে যেতে হবে। জমি তো কারো কারো গরিব মানুষের এখনও আছে। ল্যান্ড শার্ক যারা, মানে ল্যান্ড শার্ক তো আপনারা জানেন, জমি হাঙর, তারা তো ইতিমধ্যেই কাজকর্ম শুরু করে দিয়েছে। এইবার আগামীতে কি হবে, এই চিকিৎসা ব্যবস্থার কে পিপিবি মডেল করে দিয়ে কিছুটা স্কেলেটাল বাঁচিয়ে রাখবে, লোক দেখানো, পুরোটা একবারে তুলবে না, কিন্তু 90% বেসরকারিকরণ হয়ে যাবে। এবং তখন এই যে যারা গরিব মানুষ আছেন,
যাদের আর কোনো সহায় সম্বল নেই, তাদের জমি, তাদের প্রাকৃতিক সম্পদ যতটুকু যার কাছে আছে সেগুলো বিক্রি বাট্টা হয়ে তারা পুরোটাই ভাতাজীবী হয়ে যাবেন। এখনও টুকটাক করে স্বনিযুক্তির কৃষক থেকে শুরু করে যেসব মানুষ আছেন এখনও করে কমবে খাওয়ার চেষ্টা করছেন, তাদের ব্যাপারটা পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে এই ফার্মা কোম্পানি এবং ইন্স্যুরেন্সের দুই খেলাতে, এবং মিডিয়া, রাজনৈতিক দল সবাই মিলে ওদিকেই কিন্তু আমরা যাচ্ছি। তাহলে এই যে ক্ষেত্রটা একটা খেয়াল করে দেখুন, এই যে লড়াই আন্দোলন হচ্ছে তাতে করে এই ভাতাজীবী, ভিক্ষাজীবী এবং এদিকে শিক্ষিত, আমি আগের বলেছি যে তারা অনেকে ভাবছেন যে আন্দোলনে আছেন কেন, সরকার বদল হলে তাদের আবার চাকরি বাকরি হবে, আগের মতো করে এসএসসি হবে, এসব হবে টবে তারা স্বপ্ন দেখছেন। আবার শিক্ষক সমাজ স্বপ্ন দেখছেন, তারা তো এই ডাক্তারদের একটা মাসকাবারি খরিদ্দার আর কি, বুঝতেই পারছেন, এটা আমরা ভালো করেই জানি। এই শিক্ষক সমাজ, সরকারি শিক্ষক সমাজ, এর একটা বড় রেভিনিউ এই ফার্মা কোম্পানি, বেসরকারি ফার্মা কোম্পানি দেখবেন তারা আবার কোনো সাধারণ হসপিটালে ভর্তি হন না। দায়িত্ব নিয়ে বলছি, মানে সরকারি চিকিৎসকরা তথা এই মধ্যবিত্ত শ্রেণীর এই যে অংশ, বড় অংশ যেটি, তারা অসুস্থ হলে বেসরকারি হাসপাতালেই যান, সুপার স্পেশালিটিতেই যান, তারা ডাক্তারদের ভগবান মনে করেন। এটা বাস্তব। ওই যে শিক্ষা, ওদিকেও ব্রেন ওয়াশ, এদিকেও ব্রেন ওয়াশ। আর টপ লেভেলের ডাক্তাররা সব খেলাটা জানেন, তারা খেলেন এবং খেলান। তো এই যে একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে, সেই ক্ষেত্রটাকে বেসরকারিকরণ, বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকদের প্রতি মোহ, এই শিক্ষক শ্রেণীর জীবনযাপন থেকে যদি দেখেন তারা কোথায় যাচ্ছে, ছবিটা পরিষ্কার হয়ে যাবে। সন্তানদের বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুল, আর নিজের শরীর খারাপ হলে সুপার স্পেশালিটি, বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম। ব্যতিক্রম অবশ্যই আছেন, তাদের সংখ্যা অত্যন্ত কম, দায়িত্ব নিয়ে বলছি। তো এই যে একটা চক্র গড়ে উঠেছে, আমি এটাকে চক্রই বলবো, কারণ এই চিকিৎসা ব্যবস্থা মানুষের মঙ্গলের জন্য, হোলিস্টিক ভালো করার জন্য গড়ে ওঠেনি, মুনাফাবাজির জন্য গড়ে উঠেছে। সেই দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। আর ওদিকে যেমন শিক্ষকদের ক্ষেত্রে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, তেমন করে এই চিকিৎসা ক্ষেত্রে একই রকম কায়দায় আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন? খেলাটা বুঝুন। আমরা কাছে যখন পার্থ চ্যাটার্জির মুখটা ভেসে ওঠে, বা মানিক ভট্টাচার্যের মুখটা প্রাইমারির যিনি অধিকর্তা ভেসে ওঠে, তখন কি মনে হয়? তৃণমূল মনে হয়, মনে হয় তো তৃণমূল, দুর্নীতির তৃণমূল। সাধারণ মানুষ এভাবেই ভাবে, দৃশ্যমান খেলাটা খেলে, দৃশ্যমানেই তারা আটকে যায়, মশগুল হয়ে যায়। তৃণমূল মানে তৃণমূল হটালেই সব আবার সুন্দর হয়ে যাবে। তো আগেকার 34 বছরের জমানায় এরকম অনেক মুখ ছিল, জানেন তো, দুর্নীতির মুখ ছিল তো, হ্যাঁ ছিল না? সেগুলো কি তৃণমূল ছিল? ছিল না। আচ্ছা, শুধু তাই নয়, এখন যেসব জনতা আন্দোলনে সরকার বদলের কথা বলছে, তারা তারাও এক সময় দেখবেন তৃণমূল ছিল। তারা আবার কখনো কখনো সুযোগ বুঝে বাম হয়ে যায়। এটা তো নেতাদের ক্ষেত্রেও হয়। আবার তাহলে আলাদা করে আমরা দেখি কেন? ওই যে আমাদের মনস্তত্ত্ব। তাহলে কি হলো, মানিক ভট্টাচার্য ছাড়া পেয়ে গেছেন, মানে জামিন হয়েছে, পরে পুরোপুরি একবার ভুলে যাবে। মদনও জেলে ছিলেন, কুণালও জেলে ছিলেন, তারা টুইট করেন এবং আপনারা তাদের ফলো করেন। এক্ষেত্রেও তাই হবে, পার্থ চ্যাটার্জির ক্ষেত্রেও তাই হবে। তাহলে কি হবে? বিচার কিচ্ছু হবে না, অশ্বডিম্ব প্রসব হবে। আসল উদ্দেশ্যটা এটাই। যদি বিচারের প্রমাণগুলো ঠিকঠাক রাখা হতো, তাহলে তো কবেই কেস সলভ হয়ে যেত। সেটা কি ওরা চাইবে? ওরা চাইবে ডামাডোল হোক। মাননীয়ও চাইবেন ডামাডোল হোক। কুর্নিশ জানাবেন আন্দোলনকে উনি, কুর্নিশ জানাবেন উনি, কারণ ওই আন্দোলনকে, সিঙ্গুর আন্দোলনকেও পরোক্ষভাবে কুর্নিশ জানানোর জন্য উনি ক্ষমতায় এসেছিলেন। এবার এই আন্দোলনকে উনিও কুর্নিশ জানাবেন এবং আন্দোলন থাকবে, চলতে থাকবে, কোনো ব্যবস্থাই নেওয়া হবে না ওই সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পালা বদল হয়। কি খারাপ লাগছে? না না না, এটা প্রক্রিয়া, একদিন তো চলে যেতেই হবে, এটা উনিও জানেন। তার চেয়ে প্রভুদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে মিলে মিশে চলে গেলে ভালো হয় না?
নাহলে তো আবার বেঘোরে, বেঘোরে, তাহলে সম্পত্তিও থাকবে, যারা প্রিয়জন আছেন তারাও করে কমে খাবে, ব্যবসা বাণিজ্য তো ভালো করে নিয়েছেন, তাই তো? আচ্ছা, ওনার আপনজন প্রিয়জন তো আছেনই, হ্যাঁ, তো কি হলো তাতে, করে নিয়েছেন, তারাও বেঁচে থাকবে, বেঁচে পড়তে থাকবে। তার চেয়ে ওই, আরে যে দেশটা আন্ডারস্ট্যান্ডিংয়ে স্বাধীন হয়েছে, স্বাধীন 15ই আগস্ট 1947, রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, তো ওটা কি স্বাধীনতা? তো জানেন, তাহলে যে দেশটা এইভাবে তথাকথিত স্বাধীন হয়েছে সেই দেশের একটা রাজ্যের যদি পালা বদল হয়, সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ে কেন হবে না? ওটাও আন্ডারস্ট্যান্ডিংয়েই হয়, আমরা বুঝতে পারি না। আমাদের কাছে এমনভাবে প্রেজেন্ট করা হয়, আমাদের মগজ তো গোদা মগজ, আমরা গভীরে যেতে পারি না। ওইদিকে বান্ধবীর ফ্ল্যাট, এদিকে শালিকার ফ্ল্যাট, আমরা বেশ দারুণ, ওই দেখো আরে মশলা মুশগুল সব ওরকম বেরোবে, শালিকা অমুক ওদিকে বান্ধবী, তাই তো? আর আমরা পাবলিক শর্ট মেমোরি, আবার নতুন ইস্যু চলে আসবে। কিন্তু এইভাবে কাজটা, এই যে কর্মবিরতি 33-34 দিন ধরে চলছে, এদিকে সরকারি হাসপাতালের পরিষেবা যে কোথায় গেছে, চাপানো তোরে দরকার নেই, আপনারা নিজেরা গিয়ে কারণ রোগীকে বাস্তবে নিজে গিয়েও দেখতে পারেন কি হচ্ছে সেখানে, কীরকম ট্রিটমেন্ট হচ্ছে, কি হয়েছে। আর বেসরকারি হাসপাতালের মুনাফা কত বাড়ছে বা বেড়েছে, সেটাও নিজেরা গিয়ে দেখে আসতে পারেন, গেলেই বুঝতে পারবেন কীরকম লাইন সেখানে এখন, তাই তো? আর ওই বেসরকারি কর্পোরেটের ফার্মা লবির ডাক্তাররাই তো এখানে আবার রয়েছেন, আন্দোলনে রয়েছেন, প্রধান মুখ তারা। এবং শুধু তাই নয়, সরকারি যেসব ডাক্তার রয়েছেন জুনিয়ররা বাদ দিয়ে, তারা তো সবে খেলাটা শিখছেন, তারা সরকারি হাসপাতালেও ইনকাম করেন, সরকারের মাইনে নেন, আবার বেসরকারিতেও যুক্ত আছেন। আর এটা ভাবলে ভুল করবেন যে সরকারি চিকিৎসকদের উপার্জন শুধু কি যেন বলে, ওই রোগীদের ফিস থেকে হয় 600, 800, 1000, ওটা কিছুই নয়, ওটা ড্রপ ইন দ্য ওশেন। আপনি নিচ থেকে, ওটা একদম লোয়ার লেভেলের ডাক্তার যারা সবে শুরু করেছে বা চেম্বার করেছেন, তাদের জন্য প্রযোজ্য। কিন্তু যত আপনি হাই লেভেলে উঠবেন, ব্র্যান্ডিং হয়ে যাবেন, আপনি ব্র্যান্ডেড হয়ে যাবেন এবং আপনার নাম ডাক হতে থাকবে, তখন আপনার যা উপার্জন তার 1% বা তারও কম হচ্ছে আপনার ফিস। কিভাবে? ফার্মা কোম্পানির উপর হোক প্রমোশন, আপনি তাদের ওষুধকে প্রমোট করছেন, পুশ করছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এমআররা আপনাকে ভিজিট করছে, তাদের টার্গেট আছে, আপনারও টার্গেট আছে, আপনি অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করছেন, আপনি ফ্ল্যাট পাচ্ছেন, আপনি বিদেশে বেড়াতে যাওয়ার সুযোগ পাচ্ছেন, কাছাকাছি যারা ছোটোখাটো তারা দীঘা, মন্দারমণি, আর একটু বড় লেভেল হলে প্যারিস, ভ্যাঙ্কুভার, হ্যাঁ, ট্যুর, বান্ধবী সহ কত নেবেন কাহিনী। সব ক্ষেত্রে কম বেশি আমার জানাশোনা আছে, তো থাকে, আপনাদেরও আছে, হয়তো খোঁজ করলেই পাওয়া যাবে। তাহলে এই যে একটা চক্র তৈরি হয়েছে, মানুষের জনস্বাস্থ্যকে কেন্দ্র করে তাকে শিখণ্ডী বানিয়ে তাকে শেষ করে দিয়ে, এই চক্রের যে শিরোমণিরা তারাও এই আন্দোলনে আছেন। তাই তারা কি চাইবেন? জনস্বাস্থ্য চাইবেন, কম পয়সায় বিনা ওষুধে বা যতটুকু প্রয়োজন ততটুকু ওষুধে মানুষকে ভালো করার কথা বলবেন, তাহলে তো তাদের মৌলসি পাট্টায় শেষ হয়ে যাবে। মাথায় রাখবেন, এটা খেয়াল করবেন। ফিস ডাক্তারদের, যত বড় ডাক্তার তাদের উপার্জন ফার্মা কোম্পানি থেকে তো আসে। এই যেমন ধরুন মিডিয়ার উপার্জন কোথা থেকে আসে বলুন তো? খবরের কাগজ বিক্রি করে, কটা খবরের কাগজ এখন বিক্রি হয়, আর ইন্টারনেটে তো ফ্রিতে আপনি বাজারি পত্রিকাগুলো, সাইটগুলো পড়েন, পোর্টালগুলো পড়েন, তাহলে কোথায় ইনকামটা আসে, কোথা থেকে? বিজ্ঞাপন থেকে আসে। কারা বিজ্ঞাপন দেয়? এসব বড় বড় শিল্পপতি দেয়, তাদের প্রমোট করা হয়, পেড মিডিয়া, তাই তো? ওখান থেকেই উপার্জন আসে। এবং এই মিডিয়ার, এই সংবাদপত্রের মালিক কারা এখন দেখে নিন, খোঁজ নিয়ে দেখুন কারা চালাচ্ছে টেলিভিশন মিডিয়া, কাদের? আদানি, আম্বানি, এদেরই সব, তাই তো? আর আমরা আমাদের ওই কেউ তৃণমূল, কেউ সিপিএম, কেউ বিজেপি, এই নিয়ে মারামারি খেয়ে করতে থাকি, খেলাটা বুঝতে পারি না। তাহলে খেলাটা কি? রাজনৈতিক দলের প্রয়োজন গণতন্ত্রে পড়েছিল, রাজতন্ত্রে পড়েনি।
রাজতন্ত্রে রাজার ক্ষমতা মৃত্যু পর্যন্ত ছিল এবং তারপরে তার সন্তান। আমি রাজতন্ত্র মানে খুব সুন্দর তা বলছি না, তবে হ্যাঁ, অশোকের যদি আপনারা পরবর্তী জীবনটা দেখেন বা এরকম অনেক হর্ষবর্ধন, গোটা বিশ্বে এরকম বেশ কিছু সম্রাট ছিলেন যারা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার চাইতে অনেক বড় ভালো ব্যবস্থা করতে পেরেছিলেন। তথ্য তাই বলছে। ওই যে মানুষটা ভালো ছিলেন, ওটা খুব হওয়াটা জরুরি, ওটাই আসল কথা। তাই বিবেকানন্দ বারবার করে বলেছেন, মা আমায় মানুষ করো। বলেননি মা আমায় মার্ক্সবাদী করো, মা আমায় অমুক করো, মা আমায় তমুক করো। সে সময় মার্ক্সবাদ এসে গেছে। তো যাই হোক, তাহলে মানে অন্তত মার্ক্সের জন্ম হয়ে গেছে, মার্ক্সের মৃত্যুও হয়ে গেছে যখন বিবেকানন্দ বেঁচে ছিলেন এবং যখন চলে গেলেন। তো বলেননি। তাহলে খেলাটা এটাই যে এরা গণতন্ত্রের রাজনৈতিক দলকে ওরা ফান্ডিং করবে, তারপরে কোন দলকে কখন তুলতে হবে, প্রমোট করতে হবে, ফান্ডিং করতে হবে, কারণ মিডিয়াটা ওদের হাতে, এবং ঘটনা কি ঘটাতে হবে, কাদের মাধ্যমে ঘটাতে হবে। ফন্দিগ্রামে কোন নন্দীগ্রামে হাওয়াই চটি পরা পুলিশও ঢুকতে পারে কখনো কখনো, আবার এদিকে আরজি করেও ঢুকতে পারে অনেক কিছু। এই সমস্ত কিছু মিলিয়ে যে কর্মকাণ্ড সব নির্ধারিত হয় জমি মাপার পরে, জল মাপার পরে, মাপতে মাপতে। তো সেই ক্ষেত্রে ওরা জানে রাজ্যের যা পরিস্থিতি, নিয়োগ নেই, হবে না, বেসরকারিকরণ চলছে, মূল্য ঝোলানো হবে, মূল্য দিয়ে কতক্ষণ চালানো যাবে। মাননীয়া বলছেন হবে, নিয়োগ হবে, কোর্টকে দিয়ে আদালতকে দিয়েও একই কাজ করানো হচ্ছে, ঝুলিয়ে রাখা হচ্ছে, কোনো নিয়োগের গল্প নেই। তাহলে কি করতে হবে? কতদিন এই মূল্য ঝোলানো হবে? সম্ভব নয়, একসময় যুব সমাজ খেপে যাবে। তাহলে কি করতে হবে? এমন একটা আশা দিতে হবে যে পালা বদল হবে। দেখবেন এই যে আন্দোলন লড়াই হচ্ছে সবসময় কিন্তু ওটাই ঘুরে ফিরে আসছে। বিচারটা বলা হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলা হচ্ছে, কিন্তু খেয়াল করবেন দেখবেন ব্যাকগ্রাউন্ডে একটা সবসময় একটা সুর বেজে চলেছে। সুর পদত্যাগ করতে হবে, সরকার ছেড়ে দিন, ক্ষমতা ছেড়ে দিন, দ্বিতীয় ছেড়ে দেবেন, সময় হলেই ছেড়ে দেবেন, ভেতরে কথাবার্তা চলছে, নিশ্চিন্ত থাকুন। তাহলে কি এই যে একটা আশার আলো জ্বালিয়ে দেওয়া হলো, যেটা মনে রাখবেন 34 বছরের বামফ্রন্টের বা তাদের অপশাসন, সেইখান থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য একটা পরিবর্তনের স্লোগান বলা হয়েছিল কি, লাল সালু বা লালুরা চলে গেলেই মার্জনা করবে। একটু মজা করে বলছি আর কি, আর কিছুই নয়। সবাই তো কত অশ্লীল মজা করে দেখছে আজ সোশ্যাল নেটওয়ার্কিংয়ে, আমি তো খুব ভদ্রভাবে একটু মজা করি মাঝে মধ্যে। তো লাল সালুরা বা লালুরা চলে গেলেই সব ঠিকঠাক হয়ে যাবে, এমনই প্রচার ছিল। এইবার এই শক্তি, আন্তর্জাতিক শক্তি, এই প্রচারটাই চালাবে। দুর্নীতির মুখ সন্দীপ ঘোষ, চারদিকে দুর্নীতি, টিএমসি মানেই দুর্নীতি, পার্থ চ্যাটার্জিও দুর্নীতি, এবং এই যে বড় বড় দুর্নীতি মনে রাখবেন, একটা দুটো ঘুষের গল্প আলাদা, সে আবহমান কাল ধরে চলে এসেছে। কিন্তু এইভাবে প্যানেল পর প্যানেল এই যে উত্তরপত্র সাজানো শ্যালিকার বাড়িতে, এগুলো ছক ছাড়া সম্ভব নয়। এরাও এখানে আছেন এবং এরাও ছাড়া পেয়ে যাবেন শেষ পর্যন্ত, কিন্তু আসল কাজটা হয়ে যাবে ততদিনে, তাই তো। তো এইটা করে দিয়ে মানুষকে, এই যুব সমাজবে যারা এই বয়স চলে যাচ্ছে চাকরির হতাশায়, তাদের সামনে একটা আশার আলো জ্বালানো হলো। আগে যেমন জ্বালানো হয়েছিল, এবার উনি আসবেন। ওই যে হেলিকপ্টারে করে উনি ঘুরে বেড়াতেন মাননীয়া, মনে আছে তো? হ্যাঁ, হেলিকপ্টারে করে বাইট দিতেন হাওয়াই চটি পরে। তো এখন আবার ঠিক নতুন ললিপপ সাবান আনতে হবে। এই সাবানটা মাখলে আপনার স্কিন এক দারুণ হয়ে যাবে, স্বাস্থ্য ফিরে পাবেন। তো এই রকম আশা কিন্তু ঝোলানো শুরু হয়ে গেছে, এবং ডাইভার্ট করা মূল ইস্যু এই যে আরও সব ভৌ আসছে, বেকারত্ব, পার্শ্ব প্রতিক্রিয়ায় মরে যাচ্ছে কত মানুষ, সেখান থেকে যেমন নজর ঘোরানো হচ্ছে, সেই সময় যেমন এই মার্ক্সবাদীরাই, লালুরাই পিপিই কিট পরে মৃতদেহ পুড়িয়েছিল, প্যানিক তৈরি করেছিল। তখন আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলাম, মৃতদেহে কোন ভাইরাস, কোন ব্যাকটেরিয়া অ্যাক্টিভ থাকে আমাকে জানান। পিপিই কিট পরে প্যানিকবাজি করেছিল ওরা, আন্তর্জাতিক দালাল, এরা সবচেয়ে বড় দালাল গোটা বিশ্বে। তাহলে এবার এই একই রকমভাবে এই মাননীয়া, তার যে কর্মসূচি ছিল আন্তর্জাতিকভাবে, তিনি সাফল্যের সঙ্গে পালন করেছেন।
কী করেছেন? ওই যে সরকারি ব্যবস্থাকে ধ্বংস করা, এবং তাকে ছাড়া তো সম্ভব ছিল না, তাই তো? আরও অনেক কিছু উনি করে ফেলেছেন এই সময়ের মধ্যে, অনেক কিছু করে ফেলেছেন। এইবার তিনি বোঝা হয়ে যাবেন যথারীতি। একটা সময়ে অ্যাসেটটা তো লায়াবিলিটি হয়ে যায় হয়তো, আর পলিটিক্সে কোনো রকম শেষ কথা নেই। তো অ্যাসেটটা যখন লায়াবিলিটি হয়ে যাচ্ছে, যখন আলটিমেটলি এই সিস্টেমে আর কোনো সলিউশনই দিতে পারবেন না, কোনো নিয়োগই উনি করতে পারবেন না, হাত পা বাঁধা, কারণ সিস্টেম তার প্রভুরা চালাচ্ছে, বেসরকারিকরণ চলছে। এখন কি করে উনি লাখ লাখ শিক্ষক নিয়োগ করবেন? কি করে উনি সরকারি চিকিৎসক? হ্যাঁ, এবার সরকারি চিকিৎসক নিয়োগটা বন্ধ হয়ে যাবে, মিলিয়ে নেবেন। ইতিমধ্যেই নিটে কী কাণ্ড হয়েছে আপনারা জানেন। এবার সরকারি শিক্ষক যেমন করে বন্ধ হয়ে গেছে, এইবার এই আন্দোলনকে কোন্দোলনকে সামনে রেখে এমন এমন নীতি বা পলিসির কথা আসবে যে সরকারি হাসপাতালে পড়াশোনা করা মানেই দুর্নীতি। পয়সা দিয়ে, টাকা দিয়ে উত্তরপত্র পাওয়া যাচ্ছে, উত্তর লিখে দেওয়া হচ্ছে, শালিকার ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে উত্তরপত্র, পরীক্ষার খাতায় নাম ঠিকানা লিখেই পাশ করা এইসব ডাক্তার। মানুষও ঘেন্নায় রিরি করে উঠবে, ছি, এদের কাছে আমরা কি চিকিৎসা করাতে যাব? তার চেয়ে ঝা ঝকঝকে বেসরকারি হাসপাতালে দেখবেন তো বাইরেরটা, ভেতরে ছুঁচোর কীর্তন, বাইরে কিন্তু কোঁচার পত্তন। এই ব্র্যান্ডিংটা তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। আর তাই যেমন করে সরকারি শিক্ষার প্রতি অভিভাবকরা মুখ ফিরিয়ে নিয়েছেন, যাদের একটু সামর্থ্য আছে তারা আর নেই সেখানে, একই রকমভাবে সরকারি চিকিৎসা ব্যবস্থা থেকে এই রকম সুপরিকল্পিত দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে সন্দীপ ঘোষদের তৈরি করে, পার্থ চ্যাটার্জিদের তৈরি করে যেমন শিক্ষা ব্যবস্থায় করা হয়েছে, তেমন করেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হবে। আর গরিব ঘরের নিম্ন মধ্যবিত্ত ঘরে বা মধ্যবিত্ত ঘরের মেধাবী ছেলেপেলে, মেধাটা ওরাই বানিয়েছে অবশ্যই, যারা সরকারি ভর্তুকিতে ডাক্তারি পড়তে পারতো, আগামীতে সেটা আর পারবে না। ফেলো করি মাখোতেল, অর্থাৎ প্রচুর পয়সা থাকবে, তখন সেই টাকা দিয়ে আপনি প্রাইভেট মেডিকেল কলেজে ডাক্তারি পড়বেন। আর সরকারি মেডিকেল কলেজেও পড়া যাবে, কিন্তু তখন বিনা এরকম পয়সায় নয়, পিপিপি মডেল হয়ে গেলে ওই কাছাকাছি লাখ লাখ টাকার কোর্স ফি চলে আসবে। খেলাটা বুঝেছেন তো? এটাই হচ্ছে খেলা। এটা আমি আগের ভিডিওতে বলেছি, এখন অনেকেই হয়তো বুঝতে অসুবিধে হবে, গালাগাল দিতে পারেন, স্বচ্ছন্দে দিন, তবে ব্যক্তিগত আক্রমণ হলে আমি ব্যান করে দিই। যুক্তিসঙ্গত কথা বলুন, ফেসবুকে বলুন, প্রশ্ন রাখুন, অনেকের প্রশ্ন রাখেন, আমি সবিনয়ে উত্তর দিই। কিন্তু তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন, আগামী কয়েকটা মাস, বেশি লাগবে না, এই বছরটা। পুজো আসছে, দেখে নেবেন পুজোর সময় কি আরও প্রীতিবাদের কত রকমের খেলা হয়, এ তো চলতে থাকবে, চালানো হবে। তারপরে বলবেন যে আমি এই যে ভিডিওগুলো করলাম এগুলো তো থেকে যাবে, চ্যানেল আশা করি থেকে যাবে, এখন যদিও বলা যায় না, তো যাই হোক, ধরে নিই থেকে যাবে। তখন আপনারা বা পারলে ডাউনলোড করে রাখবেন, মিলিয়ে নেবেন যে আমি কথাগুলো বললাম সেটা ভুল বললাম না ঠিক বললাম। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, প্রশ্ন করুন, একমত হলে ছড়িয়ে দিন। আর আগামীতে আর কী ঘটতে চলেছে সে বিষয়ে যদি আপডেট পেতে চান, বুঝতে চান, ফাঁদে পা না দিয়ে যাতে করে আয়নায় মুখটা দেখতে পারেন, সেরকম মননশীল মানুষ হলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।